বিশ্বাস করুন দারোগা সাহেব, অনুভব মাস্টারমশাই খুন করেনি, ও খুনি না। আপনার আমার এখানে বিশ্বাসে কিচ্ছু আসে যায় না। এখানে আমারও কিছু করার নেই। আপনার ছোট ভাইয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। কিন্তু এসব তো মিথ্যে। সেটা আদালতে গিয়ে বলবেন। ভাইয়া ভাইয়া আমার বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। ভাইয়া তুই আমাকে বাঁচাও, না না ঠিক আছে, আমাকে বাঁচাও, না না ঠিক আছে, ভাইয়া আমাকে বাঁচাও। ঠিক আছে ঠিক আছে। ঘটনা কি? আজকে কোনো রেওয়াজ শুনতেছি না, রোজই তো শোনা যায়। সাওয়ালদার অসুখ করলো নাকি? ওস্তাদজি, আরে কাকা তুমি সাত সকালে আমার বাড়িতে কি হয়েছে বলো তো? বসো। কি হয়েছে সেটাই তো জানতে আসলাম। জানতে আসলাম মানে? তোমার কথা মারি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? রোজ সকালে তোমার বাড়ির সামনে দিয়ে যায়, শব্দ শুনে কান ঝালাপালা করে। আজ কোনো রেওয়াজের শব্দ নাই, তাই ভাবলাম অসুখ করলো কিনা। তাই বলো, আমি ভাবলাম কি না কি। তো ওস্তাদজি, আজ সঙ্গীত চর্চা বন্ধ কেন? মনটা ভালো নেই গো কাকা, তাই প্রাণে সুরের টান আসছে না। এটা কেমন কথা বলে? তুমি না বলতে সঙ্গীত মনকে প্রফুল্ল করে? তাহলে মনকে প্রফুল্ল করার জন্য তো তোমার সঙ্গীত বেশি করে করা দরকার। আরে কাকা, তোমার মাথায় এই কথাটা আসলো কি করে বলো তো? আজকাল এই কথাটা আমার মাথায় বেজায় ঘুরপাক খায়। মনে শান্তি নেই তো, তাই ভাবি সঙ্গীত চর্চা করে যদি মনে শান্তি ফিরিয়ে আনা যায়। আচ্ছা, আমার এই বয়সে সঙ্গীত শিক্ষার কোনো সুযোগ আছে? সে কি কথা, সুযোগ নেই মানে? সঙ্গীত তো সব বয়সে শেখা যায়,
ভারতের দক্ষিণেশ্বর আছে না, দক্ষিণেশ্বরে অনেক বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রমে বৃদ্ধদেরকে বৃদ্ধ বয়সের সঙ্গীত শেখানো হয়, বুঝতে পেরেছো? আরে আমি তো এখনো এত বৃদ্ধ হইনি, শুধু চুলে পাক ধরেছে এই আর কি। তা ঠিক, তা ঠিক। আচ্ছা কাকা, তোমার জিউবাটা দেখি। হ্যাঁ, জিউবা, জিউবা। হায় হায় হায়, তোমার জিউবা তো একদম ওই যে কৃষ্ণনগরের সরবাজার মতো মোটকা হয়ে গেছে। আমার তো টোটকা খেতে হবে। টোটকা? এটা আবার কি? এটা হচ্ছে ভারতীয় আয়ুর্বেদ। শোনো, আমলকি, বয়রা, হরতকি, বেল, বস, তারপর হচ্ছে গিয়ে দারুচিনি, ইলাচি, গোলমরিচ, বিভিন্ন ধরনের জিনিস মিলিয়ে একটা আয়ুর্বেদিক ফর্মুলা, যেটা বহু বছর সাধনা করে আবিষ্কার করেছে ভারতীয় লোকেরা। এটা খেলে তোমার গলা প্রফুল্ল হয়ে যাবে, গলা একদম শান্ত হয়ে যাবে, একদম পানির মতো ফুরফুরে গলা হয়ে যাবে। টোটকা? এটা কিনতে কি আবার ভারতে যেতে হবে নাকি? সে কি কথা, ভারতে কেন যেতে হবে, আমি রয়েছে না। দাঁড়াও, তোমাকে একটু এখনই খাইয়ে দিচ্ছি। জিউ পাবেন, হ্যাঁ, হা করো। এটা হচ্ছে গোলমরিচ। হ্যাঁ হ্যাঁ, গোলমরিচ। এটা হচ্ছে তোমার লবঙ্গ। হাঁকানা। এটা হচ্ছে তোমার এলাচি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গিয়ে দারুচিনি। হাঁকানা। এটা হচ্ছে গিয়ে জষ্টি মধু। হাঁকারো। চাপাও। শান্তি লাগছে না? শান্তি লাগছে না? প্রফুল্ল লাগছে না? দিদি ভাই, দিদি ভাই, সবসময় তুলসী তলায় দাঁড়িয়ে এভাবে কাঁদতে নেই দিদি ভাই, তাতে যে অমঙ্গল হয়। ভগবান অমঙ্গলের কি আর বাকি রেখেছেন দিদিমা? এভাবে বলতে নেই দিদি ভাই, ভগবানের সকল কর্মেই মঙ্গল লুকিয়ে আছে। আমরা কখনো তা বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। যা দিদি ভাই, মায়ের মন্দিরে যা, মায়ের পায়ে ফুল দিয়ে দেখবি মা তোকে শান্তির পথ দেখাবেন। চাচা চাচা, আপনিও কি এই বয়সে সঙ্গীত সাধনায় নামলেন? কেন, সমস্যা আছে? না সমস্যা নাই, কিন্তু এই বয়সটা কেমন না? শিক্ষার কোনো বয়স নাই, আর সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে আরও নেই। কিন্তু এমন করতেছেন কেন? টোটকা চিকিৎসা চলতেছে। টোটকা? টোটকা চিকিৎসা? এই চিকিৎসার নাম তো কখনো শুনি নাই। আরে লোহা মেলা দিন পরে থাকলে যেমন মরিচা পড়ে, সঙ্গীত চর্চা না করলে গলাতেও মরিচা পড়ে। টোটকা চিকিৎসায় সব ছেড়ে যায়। বুঝছি। এই শোনো শোনো, আজকাল পোলাপানদের একই দোষ, শেষ কথা না শুনেই সব বুঝে যায়। একটু জরুরি কাজ আছে চাচা। আরে যাই যাই করতেছো কেন? সঙ্গীত শিখতে যাচ্ছ, সব জেনে গেলে তোমারই ভালো। না চাচা, সঙ্গীত শিখতে যাচ্ছি না, একটা জরুরি সংবাদ দিতে যাচ্ছি। ও, তা আগে কবে? তো যাও যাও। মা, আমি কি অন্যায় করেছি আমি জানি না, আমাকে জানার পথ করে দাও মা। বিশ্বাস অবিশ্বাসের আলো আধারিতে আমাকে ঢেকে রেখো। আমি বিচার চাই মা, যে আমার বাবার খুন করেছে, আমি তার বিচার চাই মা, আমি তার বিচার চাই মা।
এসব তুমি কি বলছো গো? তুমি সত্যি করে বলো তো, তুমি নিজের চোখে দেখেছো? নিজের চোখে দেখেছি মানে? আমার চোখের সামনে দিয়ে তো অনুভবটা ধরে নিয়ে গেল। আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করাতে পারতেছি না। হায় হায় হায়। আচ্ছা তোমার বিশ্বাস হয় অনুভবের মতো একটা ছেলে খুনি হতে পারে, এটা তোমার বিশ্বাস হয়? মাইরি বলছি, তোমার বিশ্বাস হয় কিনা তুমি বলো তো, বলো। এটা বিশ্বাস হয় না বলেই তো ছুটে আসলাম। আমি যাই করি নাই করি, কিন্তু আমার চোখের সামনে একটা অন্যায় দেখলে আমি ঠিক থাকতে পারি না। বুঝলেন ওস্তাদ জি, একটা বড় ধরনের খেলা চলছে, বড় ধরনের খেলা। বামে টার্গেট করে ডানে মারার খেলা। হায় 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 হায়। তার মানে অন্য কেউ খুন করে অনুভবের উপর চাপিয়ে দিচ্ছে না তো? সেই রকমই। নেহা, শুনেছিস চৌধুরীর ছোট ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। মাস্টারমশাই তাকে কত ভালোবাসতো, সেই কিনা চোখের সামনে অনুভবকে ধরে নিয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আইনকে বাধা দিতে নেই প্রীতি, আইনকে অমান্য করাও এক ধরনের অপরাধ। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, ওরা ঠিক কাজ করেছে, অনুভব অপরাধী? না না, ওরা ওরা ঠিক কাজ করেনি। অনুভব অপরাধ করেনি, অনুভব এরকম কাজ করতে পারে না। তাহলে ভাইয়াকে কেন ধরে নিয়ে গেল? ভাইকে চোখের সামনে ধরে নিয়ে গেল, আর আমরা হ্যালো চৌধুরী সাহেব, কাদের মোল্লা বলছি। এই পুলিশ প্রশাসনকে চাকরি দেয় কে বলেন তো? মানির মান রাখতে জানে না, যাকে তাকে অ্যারেস্ট করলেই হলো। এই বিষয়ে কথা বলতে আমার ভালো লাগছে না, পরে কথা বলি। আপনি শুধু একবার উইশ করুন, আমি ওই পুলিশ অফিসারকে ট্রান্সফারের ব্যবস্থা করি। একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে জেল হাজতে পড়ে রেখেছে, এটা কোনো কথা বলুন? আমি 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 কিছু বলতে চাই না, আমি এই বিষয়ে কোনো কথা শুনতেও চাই না, রাখি। দেখলেন চেয়ারম্যান সাহেব, কারণ মুখের উপরে টেলিফোনটা রেখে দিল। এটাও তো একটা অপমান, এই অপমান তো সহ্য করা যায় না। জনপ্রতিনিধিদের অপমান বোধ থাকতে নেই। ভাই তাহলে কি একটা না, অপমান বোধ থাকলে জনগণের মঙ্গল করা যায় না। আচ্ছা ওস্তাদজি, অনুভবকে পুলিশে ধরেছে, আমরা থানা কোর্ট কাছারি না করে গণক ঠাকুরের খুঁজতে চাই। সত্যি তো? কেন খুঁজছি বলো তো? জানলে কি আপনার জিজ্ঞেস করি? শোনো, হয়েছে কি, ভারতে না অল্টারনেটিভ চিকিৎসা বলে একটা চিকিৎসা কিন্তু শুরু হয়েছে। সমস্ত চিকিৎসা যেদিকে হাঁটছে, এরা হাঁটছে একদম অন্যদিকে। মানে এতে কিন্তু অনেক জটিল জটিল রোগের চিকিৎসা কিন্তু হচ্ছে। আপনার কথা তো কিছুই বুঝতে পারলাম না। আহা, বুঝবে কি করে? মানে একটা অন্য পথ তৈরি করা আর কি। মানে আকাশ ভাই তো একটা ব্যবস্থা করবেই, আর আমরা যদি গণক ঠাকুরকে দিয়ে আর একটা নতুন পথ তৈরি করতে পারি, বুঝতে পেরেছো? বাহ, আইডিয়া তো খারাপ না, কিন্তু আপনি কথায় কথা এরকম ভারত ভারত বলেন কেন? কি করবো বলো, অনেকদিন ওখানে ছিলাম তো, অভ্যাস হয়ে গেছে, অনেক দিনের স্মৃতি, বুঝতে পেরেছো? চলো।
কি হয়েছে? কোনো যোগাযোগ নেই, তোমার টেলিফোন বন্ধ। এসো, গাড়িতে এসো। না না লিডার, আজ থাক। কি বলছো এসব? আর তোমার চেহারার এই অবস্থা কেন? পাপের চিহ্ন। পাপের অন্ধকারে ডুবে গেছি, প্রায়শ্চিত্ত করেই মুক্তি পেতে হবে। কি আবল তাবল বকছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা এতদিন আমার খারাপ ছিল, এখন অনেকটা ভালো হয়ে গেছে। আগে অন্ধ ছিলাম, এখন সব দেখতে পাই। গোলক ঠাকুর আমার চোখ খুলে দিয়েছে। কে? গোলক ঠাকুর, তিনি আমার পাপ পথের মুক্তিদাতা। তুমি এখানে? কেউ যেন দেখতে না পায় সেজন্য। দেখলে কি হবে? নানা রকম কথা উঠবে। তুমি কথাকে ভয় পাও? আমার সমস্ত ভয় তোমাকে নিয়ে। আমি তো পুজো দিয়েই চলে যাচ্ছিলাম, যদি ফিরে না আসতাম। ফিরে আসতে? কোন বিশ্বাসে বলছো ফিরে আসতাম? জানি না, তবে এইটুকু আমি জানি যে তুমি জানো যে আমি আসবো। আমি তো কালও জানতাম তুমি আসবে, এমন কষ্টের দিন আমার পাশে থাকবে। আমি অনেকবার চেষ্টা করেছি, অনেকবার, কিন্তু কি হয়ে যেন সব উল্টো পাল্টা হয়ে গেল। কালও সমস্যা হয়েছিল? জানি না, আমি কিচ্ছু জানি না। তোমাদের কল্যাণ হোক। ঠাকুরজি, কল্যাণ আর হচ্ছে কোথায়? চারিদিকে শুধু বিপদ আর বিপদ। আপনি বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, মাইরি বলছি। আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। বিপদ যখন আসে, বিপদ থেকে মুক্তির পথ তৈরি করেই সে আসে। একটু ধৈর্য ধারণ করো, সে পথ তোমাদের খুঁজে নিতে হবে। চেষ্টা করো, নিশ্চয়ই সে পথ তোমরা খুঁজে পাবে। চেষ্টা করলে বিপদ থেকে উদ্ধার সম্ভব? কি করে সম্ভব? আমার মাথার কোনো সার্কিটে তো কাজ করতেছে না। তুমি চুপ করো তো, কি বলো না বলো সার্কিট ফার্কিট। আসলে হয়েছে কি ঠাকুরজি, সেদিন মাস্টারমশাই মরে যাওয়ার পর আপনি ওনার হাতের রেখা থেকে বলেছিলেন যে ওনার মৃত্যুটা স্বাভাবিক না। তাহলে ওনার হাতের রেখা থেকে আপনি বলে দিন না কে খুনটা করেছে, তাহলে তো ঝামেলাটা চুকে যায়, তাই না? তাই না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনকে কখনো এক করতে নেই। ভবিষ্যৎকে ভবিষ্যতের হাতে ছেড়ে দাও, তা না হলে বিপদ অনিবার্য।
ভাইয়া ভাইয়া কিরে কাঁদছিস কেন? আমার তো কিছু হয়নি। হওয়ার কি বাকি আছে বলো? তোমার জন্য আমরা কিছুই করতে পারলাম না। দেখো ভাবি, তোমরা যদি এরকম করো ভাইয়া কিন্তু অনেক কষ্ট পাবে। আর তুমি বুঝি কষ্ট পাচ্ছ না ভাইয়া? এভাবে থাকতে তোমার কষ্ট লাগে না? তোমাকে এখানে দেখে আমার দম বন্ধ হয়ে আসছে ভাইয়া। না রে, এখানে আমার খারাপ লাগছে না, তবে হ্যাঁ তোদের কথা খুব মনে পড়ে, খুব। মানুষ দূরে গেলেই বুঝি তার ভালোবাসা বাড়ে, তাই না? এই জন্যে মাঝে মাঝে দূরে যাওয়া উচিত। না ভাইয়া, তোর কথাটা ঠিক না। দূরে গেলে ভালোবাসা বাড়ে না, কষ্ট বাড়ে, অনেক কষ্ট। এই ভাই আসলো না রে, কি হয়েছে ভাবি? ভাই আসলো? তোমার ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে, তোমার এই কষ্ট দেখতে পারবে না তাই। গণক ঠাকুরের কথা তো কোনোটাই মাথায় ঢুকলো না, সব তো মাথার উপর দিয়ে গেল। আরে এসব উচ্চমানের কথা বুঝতে হলে কিছু থাকতে হয় মাথায়, বুঝতে পেরেছো? মানে শোনো, এসব উচ্চ মার্গের ভাব বুঝতে হলে উচ্চ মার্গের ভাব দর্শন তোমার ভিতরে থাকতে হবে। ভারতে আমার লাকনুর উস্তাদজি সবসময় কি করতো জানো? সবসময় তার শিষ্যদেরকে নিয়ে জলসায় বসতো, বসে উচ্চ মার্গীয় ভাব দর্শন নিয়ে আলাপ আলোচনা করতো। এসব উচ্চ মার্গীয় জ্ঞান না থাকলে তোমার মাথায় এই জ্ঞান কখনো আসবে না। তার মানে আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান যে এই উচ্চমার্গীয় কথাবার্তা বুঝতে হলে ভারতের মাথা লাগবে, এই বাংলাদেশের মাথায় হবে না? আরে বাচ্চা ছেলেপুলে, রাগ করছো কেন? আপনি আমার কথায় কথায় ভালো ভালো করবেন না তো। আমি বুঝতে পারছি আপনি আপনার তরিকা ভিন্ন, আমার তরিকা ভিন্ন। আপনি আপনার তরিকায় চেষ্টা করেন, আমি আমার তরিকায় চললাম। তাও আচ্ছা, এই ছেলেপুলেগুলো ভারত বললে এত রাগ করে কেন আমি বুঝতে পারি না, কেমন জানি ওরা। নেতা, আসলে আমরা একটু জটিল সমস্যা পড়েছি। জটিল সমস্যা? বিষয়টা জটিল না, কিন্তু জটিল আকার ধারণ করেছে। এইসব ব্যাপার জটিল আকার ধারণ করে কি করে? আর ছেলেপেলেরা তো একটু বদমাইশি করবেই। ছেলেবেলায় আমরা চুরি করে খাইনি? ওপাড়ার মুরগি, ওপাড়ার খাসি আপনারা খাননি? তা খেয়েছি, কিন্তু গুইসাপ তো খাইনি। খাবি তো। আপনারা যদি গরু, ছাগল, মুরগি টুরগি পোষা বন্ধ করে দেন, তোরা কি করবে? দেখেন, এইসব নিয়ে মাথা কামানোর সময় আমার নাই। আমি এলাকায় আসি, আমাকে একটু শান্তি মতো কাজ করতে দেন। আসলে বিষয়টা একটা সমাধান দরকার। এই ঢুলিপাড়ার খালের ওই পারের ছাওয়াল পালটা গুইসাপ মেরা খাইছে। এইটা আবার দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম সেটা দৌড়া মাইরা তোবা করাইছে। এই নিয়ে দুই পাড়ার মধ্যে এমন গন্ডগোল শুরু হয়েছে। নেতা, এখন যদি আপনি না এগিয়ে আসেন তাহলে তো ঢুলিপাড়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ঢুলিপাড়ার ভোটার সংখ্যা কত? 1725। 1725 অনেক ভোট। রাজু, এদিকে আয় তো। ঠিক আছে, তাহলে আমরা আসি। বলে দিই, বদমাস ছেলে পেলে ঘুষও খেয়ে হচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। আপনি নিজে আসলেন কেন? আমাকে ফোন দিলেই তো আমি। মনটা বড় বিচলিত উকিল সাহেব, তাই ফোন না করে নিজেই চলে এলাম।
আসলে অনুভবকে আপনি কতটা পছন্দ করেন সেটা ফ্যামিলি লয়ার হিসাবে আমার তো অজানা নয়। অনুভবকে ধরে নিয়ে যাওয়ার পর আমি এক মুহূর্তের জন্য ওর সামনে যাইনি। কেন জানি জানেন? আমার ভাই বন্দি, এটা আমি সহ্য করতে পারবো না। উকিল সাহেব, আপনি যেভাবেই হোক একটা ব্যবস্থা করুন। আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু অনুভবের কষ্ট আমি সহ্য করতে পারবো না। চৌধুরী সাহেব, প্লিজ একটু শান্ত হন। আসলে এই খবরটা শুনে আমি নিজেই থানায় গিয়েছিলাম। মার্ডার কেস, নন বেলেবল সেকশন। তাছাড়া আসলে কেসটা খুব জটিল। কিরে, বাড়িটা এভাবে আধারে ঢেকে রেখেছিস, সাজবাতি জ্বালাসনি কেন? সাজবাতি জ্বালিয়ে আর কি হবে দাদা? সাজবাতি হলো মঙ্গল প্রদীপ, আর মঙ্গল প্রদীপ তো মঙ্গলই বয়ে আনবে। তাছাড়া বাবার শ্রাদ্ধ বেরোয়নি, এ কটা দিন বাবার আত্মা এ বাড়িতে আসা যা করবে। দাদা, বাবার আত্মা যদি এই বাড়িতে এসে দেখে সারা বাড়ি আধারে ঢেকে আছে, তাহলে কি সত্যিই বাবার আত্মা কষ্ট পাবে? তুই এইভাবে কথা বলছিস কেন? এভাবে বলতে চাইনি দাদা, শুধু আমি একটা কথাই জানতে চাই, সত্যি কি বাবার শান্তির ব্যবস্থা করা হয়েছে? দেখ নেহা, বাবা নেই, তাই পাশে দাঁড়ানোর মতো আপনজন কেউ নেই। সম্প্রদায়ের কথা ভেবে তুই অনুভবকে মন থেকে মুছে ফেল। ওই বাড়ির সাথে সম্পর্কের কথা ভুলে যা। মনে রাখিস, সে বাবার খুনি। কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই, তবে প্রমাণ হয়ে যাবে। তুমি জোর করে প্রমাণ করাবে? পুলিশের টর্চারে প্রমাণ করাবে? তারপরও যদি প্রমাণ করতে না পারো দাদা, যদি প্রমাণ হয় যে বাবার খুনি বাড়ির কেউ? আচ্ছা, আজকে আমার এত এমন লাগতেছে কেন? নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমার তো এমন হয় না। ছেলেটা কি সত্যিই অপরাধী, নাকি নেতার কথা মতন সবাইকে বুঝ দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করলাম? কিন্তু উপায় বা কি? চার্জশিটে সন্দেহের তালিকায় তার নাম তো সবার উপরে। এমনও তো হতে পারে যে আসল খুনির নাম চার্জশিটেই নাই। গণক ঠাকুর, সাধক, গণক, গোয়েন্দা যাই হোক না কেন, সে যখন আমার পুরানা পাপের কথা জানতে পারছে, মাস্টার মশাইয়ের হত্যার রহস্য নিশ্চয়ই জানতে পারবে। তোমাদের জামাই তো চেষ্টা করছেই, আর আমাদের উকিলও অনেক এক্সপিরিয়েন্সড। ভাইয়া যদি ঢাকায় থেকে আরেকটু চেষ্টা করে তাহলে খুব ভালো হয় মা। হ্যাঁ, আচ্ছা মা, রাখি তাহলে। তুমি দোয়া করো মা। ঠিক আছে। জামিন পাওয়াটা এখন খুব কঠিন ব্যাপার। সব ধরনের চেষ্টাই চলছে। এখন বাকিটা, আমার কাছে একটা ব্যাপার পরিষ্কার মনে হচ্ছে না, মানে স্বদেশী চার্জশিটে অনুভবের নামটা দিয়েছে, কিন্তু কেন? এটা প্রতিহিংসার কারণে হতে পারে। প্রতিহিংসা? আসলে ভাইয়া আর নেহার সম্পর্কটা কাকাবাবু সহজভাবে মেনে নিলেও স্বদেশদা কখনো মেনে নিতে পারতো না, আবার কিছু করতেও পারতো না কাকাবাবুর কারণে। কিন্তু কাকাবাবু তো অনেক উদার প্রকৃতির মানুষ ছিলেন। ধর্ম গোত্রের চেয়ে মানবিকতাই তার কাছে অনেক বড় ছিল। আর স্বদেশদা একটু গোয়ার আর জেদি প্রকৃতির ছেলে, দেখে অবশ্য বোঝা যায় না। ও অনেকবার নেহাকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই জন্যই কি সুযোগ বুঝে স্বদেশ অনুভবকে আসামি করেছে? মানুষ কত সহজে সবকিছু ভুলে যায়। স্বদেশের প্রতিহিংসার কারণে আজ যদি অনুভবকে সেলের অন্ধকারে পুড়ে পুড়ে মরতে হয়, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? আসলে
আসলে অনুভব তো একা জেলখানায় নেই, আমরা সবাই আছি। এই বাড়িটাকে আমার কাছে একটা জেলখানা মনে হচ্ছে। ভাইয়া ভাইয়া এত ভেঙে পড়ো না ভাইয়া। না রে, আমি ভেঙে পড়ছি না। আজ কেন যেন শুধু শুধু আমার কান্না পাচ্ছে। আচ্ছা, আপনাদের শাস্ত্রে ভাগ্য গণনার মূল্য কতটুকু? কোষ্ঠী বিচারের জন্য গণনার একটা বিষয় আছে। জন্ম তিথি দেখে গ্রহ নক্ষত্রের অবস্থান বুঝে জ্যোতিষীরা ভাগ্য গণনা করে। এতে করে আপনারা কি আপনাদের ভবিষ্যৎ ঠিকঠাক জেনে যান? তা কি আর জানা যায় নেতা? এটা একটা ধর্মীয় আচার বলতে পারেন। বিয়ের লগ্ন, পাত্র পাত্রী, কোন জাতক জাতিকার কোষ্ঠী মিলিয়ে বিবাহের বিষয়টা নিরূপণ করা জরুরি। জরুরি কেন? জরুরি কেন? এতে স্বামী স্ত্রীর বন্ধন সুখের হয়। কিন্তু মৃত মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দেওয়াটা কেমন একটা জটিল বিষয় না? জটিলতার কিছু নেই নেতা। ভাগ্যে যদি এই মুহূর্তে আমার মৃত্যু লেখা থাকে, তাহলে মরার সাথে সাথে আমার হাতের রেখা তার মুছে যাবে না। এই গণক পুলক ঠাকুরের দাদাও এমনই গণক ছিলেন। মরা মানুষের হাত দেখে মৃত্যুর কারণ বলতে পারতেন। আসলে সমস্যা সেটা না। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা হলো ওই গণক ঠাকুরকে এই অঞ্চলের লোক অগাধভাবে বিশ্বাস করতে শুরু করেছে। আপনি কি কোনো বিষয়ে ভয় পাচ্ছেন? ভয়? দেখো পুরুষ ঠাকুর, ঝড় ওঠার আগে সাবধান হওয়া ভালো না। হ্যাঁ, অনেক মুনি ঋষি অনেক দিন ধরে অনেক স্থানে ধ্যান করার পরে তারা জিনিসটা আবিষ্কার করেছে। অনেক সময় গ্রহ নক্ষত্রের দিকে বছরের পর বছর কাটিয়ে বুঝতে পেরেছে। আবার অনেকে হাতের রেখা দেখে বলেছে, অনেকে বলেছে কর্মফলই মানুষের আসল কাজ। এই নিয়ে নানা জনের নানা মত আছে। তবে হাতের রেখায় অনেক কিছু পাওয়া যায়। তার মানে ওই মানুষের ভালো মন্দ সব রকমের কর্ম হাতের চিহ্নে পাওয়া যাবে। এই হাতের রেখাটা হচ্ছে মানুষের কর্মের খতিয়ান। এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালের সব কিছু এখানে লেখা আছে। তাহলে একটা কথা বলি, মাস্টার মশাইয়ের খুনের অভিযোগে যে ছেলেটা হাজত কাটতেছে, সে আসলে প্রকৃত খুনি কিনা হাত দেখে বলতে পারবেন না। ওসি সাহেব, কর্মে মনোযোগী না হওয়া বা কর্মে ফাঁকি দেওয়া এটা এক ধরনের বড় অপরাধ। জি, আপনি নিজে মনোযোগ দিয়ে চেষ্টা করুন, প্রকৃত খুনিকে আপনি পেয়ে যাবেন। কিরে, খাবার নিয়ে নাড়াচা করছিস কেন? খা। হ্যাঁ খাচ্ছি, আগে তুমি শুরু করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমাকে তুলে দিতে হবে না, আমি নিচ্ছি। বাঘার মাছ মনে হচ্ছে। হ্যাঁ, হোসেন মাঝি দিয়ে গেল। আরে এত জোরাজুরি করলাম, দাম নিল না, বলল প্রথম জালের মাছ। এখনো কিছু মানুষ আছে যারা আমাদেরকে মানে। ওর বাবা যখনই নদীতে নতুন জাল ফেলতো, প্রথম মাছটা আমাদেরকে দিয়ে যেত।
আসলেই ভাইয়া, হোসেন মাঝির ভাগ্য অনেক ভালো। প্রথম জালেই বাঘায়ের মাছ, খেতে অনেক মজা। ভাইয়া, এই মাছটার স্বাদ আসলে অন্যরকম। তুমি যদি আমাকে প্রতিদিন ওই মাছ দিয়ে খাও, আমার কোনো আপত্তি নেই। আমার ভীষণ পছন্দ। কি হলো, খাচ্ছ না কেন? ভাইয়া, কি হয়েছে? কি হলো তোমার?